পশ্চিমবঙ্গে ভোট হবে আর মানুষের প্রাণ যাবে না, তাহলে পশ্চিমবঙ্গের ভোট কি হলো? এটা জানবার তো একটাই রাস্তা, নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য মানুষকে মৃতদেহে পরিণত করা। সেই সময় যখন একজন তোকে থাপ্পড় মেরেছিল স্টেজে উঠে, তার পরের দিনই তার লাশ সকালবেলায় দেখা গেছিলো ওই হরিশ মুখার্জি স্ট্রিটে। আমি যেরাম হবে তার তো চেলাচামুন্ডারা তো তাই শিখবে না। বাংলার সংস্কৃতি এখন রক্তের সংস্কৃতি হয়ে গেছে, একটা খুনের সংস্কৃতি হয়ে গেছে। যে আসল ইস্যুগুলো আছে সেইগুলো থেকে মানুষকে সরিয়ে রাখার জন্যে এই সব জিনিসগুলো করে যাচ্ছে। কারণ এই রাজ্য সরকার কখনোই চাইবে না যে এটা সামনে আসুক। তিনি কিন্তু আগেই দাদন দিয়ে রেখে দেন সেই নীল চাষিদের মতন, যা চাষ হবে সব আমাকে দিতে হবে। ফলে ম্যাক্সিমামটা কম দামে পেয়ে যাচ্ছে, ফলে কি আলুর দামটা উঠছে না। দিদি, নির্বাচনের যে ট্রেনিং, সেই ট্রেনিং পিরিয়ড চলছিল, একজন শিক্ষক তিনি ট্রেনিং নিচ্ছিলেন। সেই সময় কিছু লোকজন ঢুকে যায়, তাকে অতর্কিতে হামলা করে, তাকে এমনকি খুনের হুমকিও দেওয়া হয়। এই ভোটের মুখে এই সমস্ত ঘটনা, দুদিন আগেই এক জায়গায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। ভোটের মুখে এই সমস্ত ঘটনা কতটা প্রভাবিত করবে ভোটকে? যেদিন ভোট শুরু হয়েছে সেদিন থেকেই মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে ভোট হবে আর মানুষের প্রাণ যাবে না, তাহলে পশ্চিমবঙ্গের ভোট কি হলো? সারা পৃথিবী জানবে এটা কী করে? বাংলা কত সংস্কৃতি মনস্ক, কত মানুষের সঙ্গে আমরা এক হয়ে থাকতে শিখেছি, এটা জানবার তো একটাই রাস্তা, মানুষকে নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য মানুষকে মৃতদেহে পরিণত করা। তাই এটা সেই রকমই ব্যাপার। আমি এক জায়গায় আমাদের ভোটের ট্রেনিং চালাবো, সেখানে আমার স্ক্রিনে যদি এই সময় যেখানে ভোটের নিয়ম লাগু হয়ে গেছে সেখানে মুখ্যমন্ত্রীর প্রজেক্ট হয় মুখ হিসেবে, তাহলে সেখানে তো আমি বিরোধ করবই। কিন্তু এরা তো বিরোধিতা মানতেই চাইবে না, কারণ এরা বিরোধিতা সহ্যই করতে পারে না। আপনার মধ্যে মনে নেই একদিন যখন এই যুবরাজ হয়নি বা হতে চলেছে, সেই সময় যখন একজন তোকে থাপ্পড় মেরেছিল স্টেজে উঠে, তার পরের দিনই তার লাশ সকালবেলায় দেখা গেছিলো ওই হরিশ মুখার্জি স্ট্রিটে। ফলে এরা বিরোধিতা সহ্য করতে পারে না, বিরোধিতা এরা চায় না, কারণ এরা জানে যে ডমিনেটিং পাওয়ার ওদের হাতে থাকুক, যার জন্য এই অবস্থা। ফলে ওদের চেলাচামুন্ডা যে তারা তো তাই শিখবে। আমি যেরাম হবে তার তো চেলাচামুন্ডারা তো তাই শিখবে না। তৃণমূলের শাসক দল তাদের মাসেল পাওয়ার দেখাবে, এটাই কি ভোট চলে এসছে? এটা একটা একদম একদম এটা তো তৃণমূলের বলে তো নয়, যে দল পাওয়ারে আছে শাসক দল তারা মাসেল পাওয়ার দেখাবেই। বিজেপির সময় বিজেপিরা দেখাবে, তৃণমূল দেখাচ্ছে, এর আগে সিপিএমও দেখিয়েছে। মানে সেই ট্র্যাডিশন আজও পর্যন্ত চলে আসছে। পরিবর্তন বলে কিছু হয়নি, হয়েছে একটাই যে হ্যাঁ, বেকারত্বটা আরও বেড়েছে, সেইটার পরিবর্তন হয়েছে। মানুষের লাইফস্টাইলটা নোংরাতে হয়ে গেছে, সেইটার পরিবর্তন হয়েছে। মানুষের শিক্ষার হার কমে গেছে, সেইটার পরিবর্তন হয়েছে। জীবিকার ধরন পাল্টেছে, সেটার পরিবর্তন হয়েছে। সৎ পথে জীবিকা অর্জন করব, সেইটার ধরন পাল্টে গেছে। এই আর কি। দিদি, এই যে এই সমস্ত ঘটনাগুলো, দুদিন আগে যাদবপুরের কাছেও বাঘাযতীনে যে একটি খুনের ঘটনা ঘটলো, এই সমস্ত ঘটনাগুলো কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলার রাজনীতিকে? বাংলার সংস্কৃতি এখন রক্তের সংস্কৃতি হয়ে গেছে, একটা খুনের সংস্কৃতি হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এর আগে কোনো দিন দেখেছেন এই রামনবমী ঢোল পিটিয়ে লাঠি ছোঁড়া বাঁশ নিয়ে হাঁটাহাঁটি চলাচলি, এটা বাংলা সংস্কৃতিতে ছিল না? ভোজপুরি গান ছিল। এ তো পাল্লা দিয়ে দুটো দল করে যাচ্ছে, এ কত বড় হিন্দু, ও কত বড় হিন্দু। কিন্তু হিন্দুদের যে সবথেকে বড় কথা পেশেন্স, সেই পেশেন্সটাই নেই। সনাতনী হিন্দুদের যে পেশেন্সটা, সেই পেশেন্সটাই নেই। তো এটা কিসের হিন্দু কিসের কি আমি জানি না। দিদি, আমি যদি একটু নির্বাচনী প্রচারের দিকে তাকাই, কোথাও দেখা যাচ্ছে কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ মাছ নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছে, অন্য কোনো ইস্যু নেই। সেই জন্য কি এই সমস্ত হজবরল টপিকগুলো এই সমস্ত সামনে আনা হচ্ছে? যে আসল ইস্যুগুলো আছে সেইগুলো থেকে মানুষকে সরিয়ে রাখার জন্যে এই সব জিনিসগুলো করে যাচ্ছে। কারণ আমি যে যাব তোমার কাছে গিয়ে বলতে আমায় কেন ভোটটা দেবে, সেই ভোটটা চাইতে গেলেই লোক যদি প্রশ্ন করে, আচ্ছা আমার ছেলেটার কেন চাকরি হলো না, আচ্ছা এই যে 32,000 চাকরি নেই, যে ঘটনাগুলো ঘটে গেল, রঙ্গমঞ্চে নানান রকম রঙ্গ পরিবেশিত হলো, এর আসল কারণটা কি? এই যে সারদা নারদার এখনও কোনো সঠিক উদ্ঘাটন হলো না, তাহলে সিবিআই কী করছিল, তাহলে বিজেপি সরকার কি করলো? যে দুটো দল রয়েছে তাদেরকে এইগুলো জিজ্ঞেস করবে। আর বামেরা ঘোলা জলে মাছ ধরতে এসছে, 34 বছরের ইতিহাস মানুষ যদি তাদের জিজ্ঞেস
করে। ফলে এই সব গুলিয়ে দেওয়ার জন্যেই মানুষকে কে দাড়ি চাচ্ছে, কে উনুনের ভেতরে আগুন দিয়ে দিচ্ছে, কে কার বাচ্চাকে কোলে তুলে নিচ্ছে। এবার দেখবেন ছাগল কুকুর ভেড়াকেও স্নান করিয়ে দেবে, এই আর কি। এখন মানুষ বাথরুম যেতে ভয় পাবে যে না জানি বাথরুমে আবার প্রার্থী এসে ঢুকে থাকে না, বাথরুমের ব্যবস্থা করে দেয়, এই আর কি। দিদি, একটা হাই ভোল্টেজ কেন্দ্র সবসময় যে কোনো নির্বাচনে থাকে। এইবার ভবানীপুর নন্দীগ্রাম তার পাশাপাশি কেমন যেন পানিহাটিও হয়ে উঠেছে, কারণ অভয়ার মা তিনি সেইখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিজেপির তরফ থেকে। আপনি কীভাবে দেখছেন এটা, যেহেতু সিপিএমের সঙ্গে একটা বাকবিতণ্ডা, একটা মন কষাকষি চলছে? দেখুন, অভয়ার মা আজকে সেই ও বারবার আইনের দরজা খটখট করেছে, সিবিআইকে বলেছে। উনি বারবার অমিত শাহের সঙ্গে দেখা করতে গেছেন, অমিত শাহ দেখা করেনি। কিন্তু কংগ্রেস যখন তার কাছে গেছে, অধীর চৌধুরী গেছে, বা শুভঙ্কর সরকার গেছে আমাদের সভাপতি, বা আমরাও গেছি তার কাছে, তারা কিন্তু আমাদেরকে সেভাবে নেয়নি। কারণ তারা মনে করেছে, এবং গো ব্যাক স্লোগানও হয়েছে, পাড়ার লোক আমাদের ঘিরে ধরে বলেছে আপনাদের কি বলেছে, কেন বলেছে, কি শুনলেন আপনারা, সেটাও হয়েছে। কারণ তারা ভেবেছে যেহেতু রাজ্যে বা কেন্দ্রে কোথাও যেহেতু সরকারে আমরা নেই, কংগ্রেস নেই, ফলে এদেরকে থার্ড পজিশনে ধরা উচিত। ওদের মনে হয়েছে যে বিজেপি এলে হয়তো সিবিআই যেসব তথ্য পেয়েছে বা সিবিআইকে চাপ সৃষ্টি করে আমি আমার মেয়ের যে আসল খুনের রহস্যটা সেটা উদ্ঘাটন করতে পারবো। কিন্তু সেটাতে আমার একটা জিজ্ঞাসার চিহ্ন আছে যে কতদূর পারবে, আদৌ হবে কিনা, এই আর কি, সেটা আমি বলতে পারি। দিদি, অন্যদিকে আরেকটা মূল বিষয় যেটা নির্বাচনে হওয়ার কথা ছিল কিন্তু সেটা বর্তমানে নির্বাচনে নেই, সেটা একদমই সরে গিয়েছে, আলু চাষিদের বিষয়টা। আলু চাষিরা তো দাম পাচ্ছে না। ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন, সবার 2 ঘন্টা আগে খবর পাওয়া গেল একজন আলু চাষি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এই বিষয়গুলো তো সামনেই আসছে না। আসবে কেন? আলু চাষের ব্যাপারটা তো আর কেন্দ্র সরকারের নয়, আলু চাষের ব্যাপারটা তো আর তোমার কংগ্রেসকে দুষতে পারবে না। আলু চাষের পুরো ব্যাপারটাই হচ্ছে রাজ্য সরকারের। ফলে এই রাজ্য সরকার কখনোই চাইবে না যে এটা সামনে আসুক। আজকে আলুর দাম মানে মাঠ থেকে তুলতে গেলে 100 থেকে 110 টাকা বস্তা, যেখানে খরচ পড়ছে আমার 160 থেকে 170 টাকা। একটা বস্তার দাম কিনতে গেলে এখন পড়ছে, খালি বস্তাটার দাম পড়ছে 40 টাকা। তাহলে এই যে আলু চাষিরা কোথায় যাবে, কোথায় মাথা গুঁজবে? তারা বীজ আনতে হয় পাঞ্জাব থেকে, তার যে খরচ সেটা পোষাচ্ছে না। অথচ একজন যিনি আছেন অলক্ষ্যে বসে, তিনি কিন্তু আগেই দাদন দিয়ে রেখে দেন সেই নীল চাষিদের মতন, যা চাষ হবে সব আমাকে দিতে হবে। ফলে ম্যাক্সিমামটা কম দামে পেয়ে যাচ্ছে, ফলে কি আলুর দামটা উঠছে না। এবং স্টোরগুলো যেটা ক্যাপাসিটি আছে সেটার থেকে যেটা নেওয়ার দরকার তারা কিন্তু এখন নিতে চাইছে না। এদিকে শিলাবৃষ্টি হচ্ছে, মানুষের আলু পচে যাবে। ফলে মানুষ কী করছে, বাধ্য হয়ে কম দামে বিক্রি করে দিতে যাচ্ছে। আমরা আগেকার দিনে কি দেখতাম, আমি খানাকুলে আমার মামার বাড়ি, আমি সেখানেই জন্মেছি, আমি দেখেছি অনেক, মানে ধরুন এটা 90s বলছি, 90s কেন, 2000, 2002-03 সালেও হয়েছে। একটা বাড়িতে আলু চাষ উঠতো, তারপরে তার মেয়ের বিয়ে হতো পরের মাসে, পরের সিজনে, মানে এপ্রিল মে জুন মাসে তাদের মেয়েদের বিয়ে দেওয়া হতো। কারণ আলু চাষ থেকে যে লাভটা হতো সেই লাভের একটা অংশ মেয়ের বিয়েতে তারা খরচা করতে পারতো। কিন্তু এখন তো তাই নেই। এমনিতেই সোনার দর আকাশ ছোঁয়া, সোনা তো দেওয়ার মানুষের ক্ষমতা নেই। সামান্য টুকিটাকি করে যে নিজের গ্রাসোচ্ছাদনটা করে দেবে, তা আলুরই তো দাম পাচ্ছে না। অথচ বাজারে কিন্তু আমরা 20 টাকার নিচে আলু পাচ্ছি না, জ্যোতি আলু। যেখানে ওরা 5 টাকা 7 টাকাও আলুর দাম পাচ্ছে না, আমরা কিন্তু 20 টাকার নিচে পাচ্ছি না। এই যে মাঝখানের ফোরেরা লাভবান হচ্ছে, কিন্তু আলু চাষি সেই শেষ মুহূর্তে তাকে গিয়ে গলায় দিতে অলক্ষ্যে একজন বসে রয়েছে, তারা এইগুলোর দাম নির্ধারণ করছে। একবার তো জানা গিয়েছিল যে আলুর চাষের কোথায় কত টাকার দাম হবে সেটা কোলে মার্কেট থেকে একজন বসে ঠিক করে দিতেন, এবং কোলে মার্কেটের যিনি মাথা, তার টিকি বাঁধা ছিল হরিশ্চন্দ্র মুখার্জি স্ট্রিটেতে। তাহলে এবারে বুঝতে পারছে তাহলে কিভাবে হয়েছে, এখনও সেই ধারাই রয়ে যাচ্ছে।